আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আর একটু দেখা যাক। শোনা যাচ্ছে কি? বেশ, শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে, আমি জানতে পেরেছি। কাজেই এবার তাহলে শুরু করা যাক। অলরেডি 8 জন হয়ে গেছেন, কাজেই শ্রোতা অভাব হবে না। বেশ, নমস্কার। আজ আমার যেটা বক্তব্য, এটা সম্পর্কে সবাই হয়তো জানবেন না। এটা একটা খুবই আনকমন বিষয় এবং আমাদের দেশে সাধারণত এটার বেশি চর্চা হয় না, কারণ এই জিনিসটাই আমাদের দেশে খুব কম আছে। যাই হোক, আমি আমার আলোচনা শুরু করছি। আমার বিষয় হচ্ছে মাইক্রোনেশন। মাইক্রোনেশন শুনলেই প্রথমে মনে হবে মাইক্রোনেশন হচ্ছে মাইক্রোনেশন, কিন্তু মাইক্রোনেশন পুরোপুরি তা নয়। কারণ একটা রাষ্ট্র, এখানে আমরা মন্টিভিডিও কনভেনশন, একটি কনভেনশন, তার ধারা মেনে এগোবো। তাতে কি বলা হচ্ছে যে রাষ্ট্র হবে 4টি ধরন বিশিষ্ট: পার্মানেন্ট পপুলেশন, ডিফাইন্ড টেরিটরি, ওয়ান গভর্নমেন্ট, আর দ্য ক্যাপাসিটি টু এন্টার ইন্টু রিলেশনস উইথ আদার স্টেট, অর্থাৎ জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং অন্যান্য সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থাপনের, মানে ডিপ্লোম্যাটিক রিলেশনের যদি সম্পর্ক থাকে তবে সেটি একটি সার্বভৌম রাষ্ট্র বলা চলে। মাইক্রোনেশন হচ্ছে সেই ধরনের রাষ্ট্র যারা এইরকম রেকগনিশন পায়নি। কেননা একটা সার্বভৌম দেশ অনেক সময় এটার উপর নির্ভর করে যে অন্য সার্বভৌম দেশরা তাকে স্বীকৃতি দিল কিনা। স্বীকৃতি না দিলে তার আকার প্রায় কোনোই মানে হয় না। তো এরকম স্বীকৃতি যারা পায়নি তাদের বলা হয় মাইক্রোনেশন, অর্থাৎ আধা রাষ্ট্র বললে যা বোঝায়। এবার এটাও ঠিক যে মন্টিভিডিও কনভেনশনের 4টে ধারা যদি কেউ ফুলফিল করতেও পারে, তাহলেও সে যে সার্বভৌম রাষ্ট্র হয়ে যাবে এমন কোনো কথা নাই হতে পারে। কিভাবে একটু বলি। ধরুন একটা রাষ্ট্র যদি এই 4টে কোটা কমপ্লিট করলো, অন্য রাষ্ট্রের সঙ্গে তার ডিপ্লোম্যাটিক রিলেশনও হলো, আমি পরে আরও ডিটেলে বলবো, তাহলে এমন হতে পারে কিন্তু যে তাকে রাষ্ট্র স্বীকৃতি দিল না, আর স্বীকৃতি না দিলে রাষ্ট্র হলো না। কিন্তু এই ধরনের মানুষেরা যারা কিঞ্চিত খ্যাপাটে, তারা এরকম এই করতে চান, মানে নিজেকে রাষ্ট্র হিসেবে প্রমাণ করবেনি, নাছোড়বান্দা। এবার আমরা একটু একটু করে রাষ্ট্রগুলোকে দেখব। মানে মাইক্রোনেশন ছোট হতে পারে, বিশালও হতে পারে, কীরকম হতে পারে তার একটা আন্দাজ আমি দেওয়ার চেষ্টা করছি। শুরু করব আমরা সবচেয়ে বিখ্যাত যে মাইক্রোনেশন আছে তার বিষয়ে আলোচনা করে, প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। বলে রাখি, আমাদের এখনকার যেগুলো ইউএন স্বীকৃত দেশ, সেগুলোর সামনে রিপাবলিক, কিংডম, ফেডারেল রিপাবলিক, হ্যানা ত্যানা, এগুলো যদি আমরা নাও বলি তাহলেও আমরা জানি, মানে ইন্ডিয়া যদি কেউ বলে সেটা যে রিপাবলিক অফ ইন্ডিয়া, অর্থাৎ তাতে একটা গণতন্ত্র আছে, সেটাতে যে রাজা নেই, সম্রাট নেই বা কিছুই নেই, খালি রিপাবলিক আছে, সেটা বোঝা যাওয়ার কথা। কিন্তু মাইক্রোনেশনের ক্ষেত্রে এই টাইটেলগুলো খুব ম্যাটার করে। প্রিন্সিপালিটি, কিংডম, এম্পায়ার, রিপাবলিক, গ্র্যান্ড ডাচি, এগুলো খুব ম্যাটার করে, কারণ এতে বোঝা যায় যে সেই রাষ্ট্রের গভর্নমেন্ট কীরকম। তো যা বলছিলাম, প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাইক্রোনেশন। এর কথাটা আমরা বলবো। প্রিন্সিপালিটি অফ সিল্যান্ডের প্রতিষ্ঠা হয়েছিল 2রা সেপ্টেম্বর 1967 সালে প্যারি রয় বেটসের মাধ্যমে। প্যারি রয় বেটস এই সময় ইংল্যান্ডের পাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু সমুদ্র দুর্গ ছিল, তার মধ্যে একটি HM ফোর্ট রাফটসকে দখল করেছিলেন।
তিনি ওটাকে একটু রেডিও স্টেশনের জন্যই নেবেন বলেছিলেন, কিন্তু নিয়ে তিনি ওখানেই স্থায়ী হলেন এবং শেষ পর্যন্ত সেটিকে নিজের রাষ্ট্র প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড হিসেবে স্বীকৃতি দিলেন। তিনি নিজে হলেন প্রিন্স। এবার 11 বছর গেল, অবশ্য না, মাঝখানে আরেকটা গল্প আছে, সেটাও বলে রাখি। এই ঘটনার পর কিছু ইঞ্জিনিয়ার, ব্রিটিশ ইঞ্জিনিয়ার ওর পাশাপাশি কিছু কাজ করতে এসেছিলেন। তাদেরকে ওয়ার্নিং দিতে গিয়ে বেটসের ছেলে মাইকেল কিছু গুলি মারে, মানে গুলি মারেনি, গুলির আওয়াজ করেছিল। ফলে যে মুহূর্তে পরে তারা আবার ব্রিটেনের মাটিতে এসে নামলেন, সে মুহূর্তে বাপ বেটা অ্যারেস্টেড হয়ে গেলেন। কিন্তু আরেকটা ব্যাপার ছিল, তখন ব্রিটেনের নিয়ম ছিল যে ব্রিটিশ জুরিসডিকশন ছিল মোটামুটি কোস্ট থেকে 6 কিলোমিটার দূরে অবধি, এই 3 কিলোমিটার দূরত্ব অবধি, কিন্তু সিল্যান্ড ছিল 7 কিলোমিটার দূরে। কাজেই ব্রিটিশ গভর্নমেন্ট বলল যে আমরা কোনো অ্যাকশন নিতে পারি না, এটা আমাদের জুরিসডিকশনের বাইরে। তারা বাপ বেটাকে ছেড়ে দিল এবং আরেকটি সি ফোর্ট ছিল যেটি তখনও কেউ নেয়নি, সেটিকে তারা আগে ভাগে ধ্বংস করে রাখলো কপি ক্যাটসের ভয়। তো এভাবে চলল। 1978 সালে সিল্যান্ডের আরেকটা ঘটনা ঘটল। এই ঘটনাগুলো বলছি, এর বিশেষ কারণ আছে, একটু পরে বলছি। 1978 সালে আলেকজান্ডার আকেনবাখ, যিনি সিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হঠাৎ ভায়োলেন্টলি এই সমুদ্র দুর্গটা দখল করে নিলেন স্পিডবোট, জেটস্কি আর হেলিকপ্টারের মাধ্যমে। আচ্ছা, একটা জিনিস বোধহয় আমার বলে রাখা দরকার, যে আপনারা যারা আমার পোস্টারটা দেখেছেন, সিল্যান্ড সেইটা, অর্থাৎ বুঝতেই পারছেন দুটো থামের ওপর একটা প্ল্যাটফর্ম, মানে সেটাকে এইটুকুনি বলতে গেলে। তো যাই হোক, সিল্যান্ডকে দখল করা হলো। তারপর তখন মানে বেটস ফ্যামিলি আবার সিল্যান্ড পুনরুদ্ধার করলেন এবং আকেনবাখকে বন্দি করে নিলেন। এতক্ষণে ব্যাপারটা ইন্টারন্যাশনাল কলকাঠি নেড়েছে। তখন নেদারল্যান্ডস, জার্মানি এবং অস্ট্রিয়ার গভর্নমেন্ট এই সব বন্দীদের ছাড়ানোর জন্য ব্রিটেনকে অ্যাপ্রোচ করলেন, কিন্তু ব্রিটেন আগেই বলেছিল, তারা বলেছিল এটা তাদের জুরিসডিকশনের বাইরে। কাজেই ব্রিটেন তাদের ছেড়ে দিল, মানে তাদের কথায় রাজি হলো না। তখন জার্মানি একজন ডিপ্লোম্যাট পাঠালেন, তিনি গিয়ে আকেনবাখকে ফিরিয়ে নিয়ে আনলেন। এই হচ্ছে মোটামুটি সিল্যান্ডের ইতিহাস। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্নিং শটসের ব্যাপারে ব্রিটেনের সঙ্গে সিল্যান্ডের একটা, মানে ব্রিটেনের কর্তা ব্যক্তিদের সঙ্গে সিল্যান্ডের কর্তা ব্যক্তিদের ইন্টারাকশন হলো এবং তারপর জার্মানির সঙ্গেও হলো। এইটাকে ডিপ্লোম্যাটিক রিলেশন বলা যায়। আর সিল্যান্ডে আর কি আছে? সিল্যান্ডের নিজস্ব পপুলেশন আছে, বেটস ফ্যামিলি, এবং এই মুহূর্তে সিল্যান্ডের জনসংখ্যা 27, তো অনেক। আর তার নিজস্ব একটা এলাকা আছে, সেই সমুদ্র দুর্গ। প্রিন্স রয় নিজের দাবি করেছেন যে তিনি একটা সংবিধান লিখেছেন এবং ডিপ্লোম্যাটিক রিলেশনও হলো, কিন্তু দেখা যাচ্ছে যে কেউই আর তাকে স্বীকৃতি দিল না। কাজেই সিল্যান্ড কখনোই এক অর্থে রাষ্ট্র হয়ে উঠতে পারল না, সে একটা মাইক্রোনেশন হয়েই রয়ে গেল। সিল্যান্ডের কথা কেন এতক্ষণ বললাম, কারণ এইটার মাঝখানে আমরা বুঝতে পারবো মাইক্রোনেশনের জিনিসটা কীরকম হয়। ধরুন এই যে স্বীকৃতি পেল না, তাতে সিল্যান্ডে থোড়াই এসে যাচ্ছে। সিল্যান্ডের নিজস্ব পতাকা আছে, নিজস্ব কারেন্সি আছে সিল্যান্ড ডলার, নিজস্ব কোট অফ আর্মস আছে, জাতীয় সঙ্গীত আছে, মটো আছে। মটো হচ্ছে ইমার লিবার্টাস, অর্থাৎ ফ্রম দ্য সি লিবার্টি। সিল্যান্ডের জাতীয় সঙ্গীতের কোনো কথা নেই, যেমন সেটা আমি একটু শোনাচ্ছি। যাই হোক, তারপর সিল্যান্ডের নিজস্ব মুদ্রা তো আছেই, স্ট্যাম্প আছে। আমার কাছে কয়েকটা সিল্যান্ডের স্ট্যাম্প আছে, সেগুলো দেখাতে পারলে বেশ হতো, কিন্তু তখন আর খেয়াল হয়নি। যাই হোক, সিল্যান্ডের নিজস্ব ফুটবল টিম আছে। কি নেই? এই মাইক্রোনেশনে অনেক সময় এরকম থাকে।
এবং এই মাইক্রোনেশন কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের কাছে কোনোই স্বীকৃতি পায় না, কিছু কিছু ক্ষেত্রে আংশিক স্বীকৃতি পায়। কয়েকটা মাইক্রোনেশনকে আমরা একটু দেখব। সিল্যান্ডের কথা তো বললাম। 24শে জুন 1968 সালে সিল্যান্ডের দেখা দেখি ইটালিয়ান ইঞ্জিনিয়ার জিওর্জিও রোসা একটি মাইক্রোনেশন তৈরি করেছিলেন ইটালির কাছে। তার নিজস্ব কারেন্সি ছিল, যদিও কোনো মুদ্রা বা নোট ছাপা হয়নি। ডাক টিকিট ছিল, পতাকা ছিল, জাতীয় সঙ্গীত ছিল, সবই ছিল। এই রাষ্ট্রটি তৈরি হওয়ার 55 দিন পর, হ্যাঁ, ওখানে একটা বার, রেস্টুরেন্ট আর পোস্ট অফিসও ছিল। যাই হোক, দেশটা তৈরি হওয়ার 55 দিন পর ইটালিয়ান গভর্নমেন্ট ধ্বংস করে দিল রোজ আইল্যান্ড। এই হচ্ছে মাইক্রোনেশনের সাধারণ পরিণতি। যদি তারা কিছু বেশি ত্যান্ডাই ম্যান্ডাই করতে যায়, অনেক ক্ষেত্রেই তারা রাষ্ট্রের কাছ থেকে কোনোই স্বীকৃতি তো পায়ই না, উল্টে রাষ্ট্র তাদের ধ্বংস করে দেয়। এরকম নানা রকম ব্যাপার আছে। এবার আমি একটা বিশেষ রাষ্ট্রের কাছে আসছি। এটা খুব ইন্টারেস্টিং, কেন বুঝতেই পারছি, মানে বুঝবেন একটু পরে। 1 নভেম্বর 1989 সালে নিউজিল্যান্ডে একটা রাষ্ট্র জন্ম নিল, তার নাম হলো ওয়াঙ্গামমোনা। ওয়াঙ্গামমোনা তৈরি হয়েছিল তাদের রাগবি টিমের সঙ্গে গোলমালের ফলে। মানে তারা একটা রাগবি টিমকে পছন্দ করতো একটা রাজ্যের, কিন্তু তাদের যখন সেই রাজ্য থেকে বাদ দেওয়া হয়ে গেল, তখন তারা নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। তো এই 1 নভেম্বর হচ্ছে তাদের রিপাবলিক ডে। সেই রিপাবলিক ডেতেই তাদের ইলেকশন হতো 2 বছর অন্তর। আর কীরকম, প্রথম 10 বছর একজন মানুষ, কেন মানুষ বলছি বুঝতে পারবেন, ইয়ান জাস্ট্রপ রাজত্ব করলেন। ও হ্যাঁ, আরেকটি জিনিস, ইয়ান জাস্ট্রপ কিন্তু জানতেন না যে তার নাম পোস্টাল ব্যালেটে আছে। যাই হোক, তারপর তিনি তো রাজত্ব করলেন। তারপর বিলি গামবুট নামে একজন, পিটার রে আর বিলি গামবুট, এদের দুজনের মধ্যে কম্পিটিশন হলো। 1999 সালে বিলি গামবুট ক্ষমতায় এলেন। কিন্তু একটা মজা, অনেকে বলছিল যে বিলি গামবুট নাকি তার বিরোধী পক্ষের ব্যালটগুলো খেয়ে ফেলেছেন। আপনি ভাবছেন একটা মানুষ কী করে খেতে পারে, তাই তো? কিন্তু এটা মানে হতেই পারে, কারণ বিলি গামবুট মানুষ ছিল না, সে ছিল একটা ছাগল। সে তো হলো প্রেসিডেন্ট, এবং সেই ছাগলই 2004 অবধি রান করেছিল। তারপর সে মারা যায়। পয়জন মানে বিষাক্ত ঘাস খেয়ে নাকি তার মৃত্যু হয়, এবং সেটা অনেকে বলেন যে কেউ ইচ্ছে করে ঘাসে বিষ মাখিয়ে দিয়েছিল বা ওই জাতীয় কিছু একটা। তারপর 2003 থেকে 2004 অবধি টাই দ্য পুডল, পুডল এক ধরনের কুকুর, তো সেই পুডল রাজত্ব করেছিল ওয়াঙ্গামমোনা। আর তাকে আবার একটা ম্যাস্টিফ আক্রমণ করেছিল, সেটাকে অনেকে বলেন অ্যাসাসিনেশন অ্যাটেম্পট। এরকম নানা রকম আছে। যাই হোক, এবার আরেকটা রাষ্ট্রের ক্ষেত্রে আসি। এটা আমাদের এশিয়াতেই আছে। ইসরায়েলের কাছে আকজিভ বা আজিব বলে একটা জায়গা আছে। এই আজিব মানে একেবারে মেসোপটেমিয়ান আমল থেকে একটা ছোট শহর, এবং মেসোপটেমিয়া, রোমান এম্পায়ার, অটোমান এম্পায়ার, ব্রিটিশ এম্পায়ার, আলেকজান্ডার এম্পায়ার, কত সাম্রাজ্য যে তার উপর দিয়ে গেছে তা বলার নয়। আকজিভে 1952 সালে একজন মানুষ এলেন। ইনি তার জীবদ্দশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সমস্ত জুইশদের ইসরায়েলে নিয়ে আসার কাজ করেছিলেন। তার আজিব জায়গাটা খুব পছন্দ হলো। যে ভদ্রলোকের নাম ইলাই আভিভি। তো ইলাই আভিভি সেইখানে একটা বাড়ি তৈরি করলেন। কিন্তু 1952 সালের কথা। কিন্তু 1971 সালে একটা গন্ডগোল হলো। ইসরায়েল ওখানে চেষ্টা করলো একটা মিলিটারি বেস তৈরি করার, কিন্তু তখন আভিভি ছাড়বেন কেন? তার তো কোনো লিগাল দাবি ছিল না জায়গাটার ওপর। কিন্তু তাতে কি, তো তাকে তখন ইসরায়েল তার বাড়ি ধ্বংস করে দিল। তখন আভিভি এবং তার স্ত্রী রিনা তাদের ইসরায়েলি পাসপোর্ট ছিঁড়ে ফেললেন, এবং ছিঁড়ে ফেলে তারা নিজস্ব রাষ্ট্র তৈরি করলেন, আকজিভ ল্যান্ড। এই আকজিভ ল্যান্ড কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, এবং এটার তারপর অনেক গোলমাল হয়েছে। আভিভিকে যেমন জেলে ভরা হয়েছিল, কিন্তু তখন জাজ বলেছিলেন যে কাল্পনিক রাষ্ট্র কোনো ক্রাইম নয়, কাজেই তাকে ছাড়ান দেওয়া হয়। কিন্তু তারপর আবার তিনি মানহানির মোকদ্দমা করে 99 বছরের জন্য ওই জায়গাটা পেয়ে গিয়েছিলেন।
ইসরায়েল যদিও বলেনি যে এটা রাষ্ট্রের স্বীকৃতি, কিন্তু আবিবি ধরেই নিলেন যে তার রাষ্ট্রকে ইসরায়েল স্বীকৃতি দিয়েছে। এইভাবে আকজেবল্যান্ড এখনও রয়েছে এবং আকজেবল্যান্ড দাবি করে যে তারা সারা পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্ব প্রবণ, এমনকি যারা স্বীকৃতি পায়নি অর্থাৎ মাইক্রোনেশন তাদের সঙ্গেও। আকজেবল্যান্ডের কথা তো হলো, কিন্তু এরকম ব্যক্তিগত স্বার্থ ছাড়াও আরও নানা রকমভাবে হতো, কি বলে, মাইক্রোনেশন জন্ম নিত। যেমন 2004 সালের 14 জুন অস্ট্রেলিয়া একটি মাইক্রোনেশন জন্ম নিল। ব্যাপারটা আরেকটু কমপ্লিকেটেড, বলছি। যে অস্ট্রেলিয়া তখন মানে সমলৈঙ্গিক বিবাহ প্রচলিত ছিল না, মানে সেটা আইন অনুযায়ী স্বীকৃত ছিল না। ফলে যারা LGBT তারা তখন একত্রিত হয়ে একটি নির্দিষ্ট দ্বীপে গিয়ে, কোরাল সি আইল্যান্ডসের একটা ছোট দ্বীপে গিয়ে বললেন যে এইটা হচ্ছে আমাদের দেশ। তো কোরাল সি আইল্যান্ডসের টোটাল পপুলেশন হচ্ছে 4, কিন্তু তাতে কি হয়েছে, দেশ হতে ক্ষতি কি? তো দেশ তো হলেই, সে দেশটি অনেকদিন ছিল, পতাকা ছিল, জাতীয় সঙ্গীত ছিল, তার জাতীয় সঙ্গীত ছিল Zadok the priest and Nathan the prophet anointed Solomon king. যাই হোক, তো কোরাল সি আইল্যান্ডসে দেশটা ছিল। কোরাল সি আইল্যান্ডস এক অর্থে দেশ হিসেবে গণ্য করা যেতে পারে, কারণ ইউনাইটেড নেশনস কিন্তু এটা বলেছে যে দ্বীপপুঞ্জ অর্থাৎ ওভারসিজ টেরিটরি তারা কিন্তু চাইলে নিজেদের একটি নতুন রাষ্ট্র হিসেবে দাবি করতে পারে। কাজেই এবার তাকে গণ্য করবেন কি না আপনার ব্যাপার। যাই হোক, এলজিবিটির জন্য তৈরি রাষ্ট্র শেষ পর্যন্ত 2017 সালে সিজ টু এক্সিস্ট হলো, শেষ হলো। কারণটা খুব সহজ, অস্ট্রেলিয়া সমলৈঙ্গিক বিবাহ লিগাল করে দিল। তো এইভাবে কোরাল সি আইল্যান্ডসের জীবন শুরু এবং শেষ হলো। এক সেকেন্ড। কোরাল সি আইল্যান্ডস খুব ছোট জায়গা ছিল না। দ্বীপগুলো যতটুকুই হোক না কেন, পুরো আইল্যান্ড টেরিটরিটা খুব অল্প নয়, মানে সমুদ্রের জায়গা নিয়েও। কাজেই এটা বোঝা যাচ্ছে মাইক্রোনেশন সবসময় যে খুব ছোট হবে তার কোনো গ্যারান্টি নেই। যেমন ধরুন 1982 সালে আমেরিকার ফ্লোরিডা কিতে একটা বর্ডার বসানো হলো। মানে ফ্লোরিডা কি একটা ছোট দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জতে একটাই রাস্তা ঢোকার বা বেরোনোর। সেই রাষ্ট্রে মানে সেই রাস্তাটা একটা ব্লকেট বসানো হলো, একটা বর্ডার কন্ট্রোলে বলা হলো যে তোমরা এখান থেকে যেতে গেলে তোমাদের পাসপোর্ট চেকিং হবে এবং তোমাদের মানে গাড়ি সার্চ করা হবে। তো এটাতে ওখানে ওই যে দ্বীপপুঞ্জটা, সেখানে একটা শহর আছে কি ওয়েস্টের যিনি মেয়র, তিনি এতে খুব বিরক্ত হলেন, কারণ আমেরিকার লোককে আবার আমেরিকাতে যেতে গেলে পাসপোর্ট দেখাতে হবে, আবার কি। আর আরেকটা হচ্ছে যে এই রিডিকুলাস আইনের জন্য ওখানে টুরিস্ট আসা কমে যাচ্ছে। কাজেই শেষ পর্যন্ত তিনি বললেন যে তোমরা যখন আমাদের এভাবেই দেখছো যে আমরা একটা অন্য রাষ্ট্র, তখন যাও, আমরা সত্যিই নিজস্ব রাষ্ট্র হয়ে যাচ্ছি। তিনি তাহলে এক্স্যাক্টলি 12টার সময় 3রা এপ্রিল তিনি মানে দুপুর 12টা তিনি সেখানে কঙ্ক রিপাবলিক প্রতিষ্ঠা করলেন ওই পুরো ফ্লোরিডা কিকে নিয়ে। এই ফ্লোরিডা কির নাম হয়ে গেল কঙ্ক রিপাবলিক। শুধু তাই না, মানে স্বাধীনতা ঘোষণা করেই শেষ হয়নি, তারা যুদ্ধ ঘোষণা করলেন আমেরিকার বিরুদ্ধে। আর যুদ্ধটা কীরকম না, একটা কিউবার রুটি তাদের আর্মি জেনারেলের মাথায় দাম করে মারা, এই হচ্ছে তাদের যুদ্ধ। তারপরেই তারা সারেন্ডার করেছে, কিন্তু বলছে আমাদের ক্ষতিপূরণ চাই। তো এত সব কাণ্ড কারখানায় কিছু মারাত্মক এদিক ওদিক হয়নি, কিন্তু বর্ডারটা সরানো হয়েছিল। পরে যেমন আরেকটা হয়েছিল 1995 সালে, যে সেখানে কিছু আমেরিকান জাহাজ ট্রেনিং করছিল, সেই ট্রেনিংয়ে যেন তার একটা অন্য দেশ দখল করছে। কিন্তু যদি এখন অন্য কেউ একটা দ্বীপ অন করে আর তুমি গিয়ে বলবে আমি এখানে রিহার্সাল করব, সেটা তো আর চলতে পারে না। কাজেই কঙ্ক রিপাবলিকও যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধে অস্ত্র হচ্ছে জল কামান আর পাউরুটি ছুঁড়ে মারা। তো এইভাবে তারপর শেষ পর্যন্ত আবার স্থির হলো
কঙ্ক রিপাবলিক এখনও আছে, পতাকাও আছে। কঙ্ক রিপাবলিক বলেছে যে তাদের নাগরিকরা শুধু কঙ্ক রিপাবলিকের লোক নন, তারা আমেরিকার লোকও। যাই হোক, মালয়েশিয়া বলে একটা রাজ্য আছে, যেমন মালয়েশিয়ার জাতীয় সঙ্গীতটা বেশ অন্যরকম। এইটা হচ্ছে বেলজিয়ান কঙ্গো যেটা ছিল, তার জাতীয় সঙ্গীতের অনুসরণে একটা গান। There's a place beneath the western sun, a country proud, a nation next to none, an oasis amid the desert sand, standing tall in this uncommon land. এরকম। এছাড়া আরও কয়েকটা ছোট ছোট রাষ্ট্রের কথা আমরা একটু বলে যাই। যেমন ধরুন মিনার্ভা, অস্ট্রেলিয়ার কাছে এই 1972 সালে একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা হয়েছিল, যেটার নাম হয়েছিল মিনার্ভা। এই রাষ্ট্রটা হচ্ছে একটা কাল্পনিক বলছে, এটা আর্টিফিশিয়াল আইল্যান্ড, অর্থাৎ কৃত্রিম দ্বীপ তৈরি করে রাষ্ট্র তৈরি করা। মাইক্রোনেশনরা অনেকভাবেই নিজেদের ভূখণ্ডকে আলাদা করার চেষ্টা করেছে, কিন্তু নিজের জন্য দ্বীপ তৈরি করে রাষ্ট্র তৈরি করা এটা অন্যরকম। যাই হোক, শেষ পর্যন্ত 1982 সালে ওই মাইক্রোনেশনটি মানে শেষ হয়, তার গল্প শেষ হয়। এছাড়া ধরুন আইরিকান এম্পায়ারের পতাকাটা দেখলে হাসি পাবে। আইরিকান এম্পায়ারের পতাকা ক্যানাডার পতাকা, কিন্তু ক্যানাডার যেখানে মেপল লিফ রয়েছে সেখানে একটা বিরাট ইমোজি, ওইটাই হচ্ছে তাদের পতাকা। আর তার মোটোটাও দারুণ, হোম ইজ ওয়্যার আই হ্যাং মাই টাওয়েল। কিন্তু তা বলে আইরিকান এম্পায়ার কিছু সামান্য জিনিস নয়। আইরিকান এম্পায়ার নিজস্ব সম্রাট আছেন থ্রিয়ারিক লিস, তার নিজস্ব জাতীয় সঙ্গীত আছে, নিজস্ব ভূখণ্ড আছে, এবং সেই ভূখণ্ড মন্ট্রিয়েলের অংশটা কিছুটা নিয়ে, অস্ট্রেলিয়ার কিছু অংশ নিয়ে, এমনকি প্লুটো এবং মার্সেও তাদের কলোনি আছে। কাজেই মাইক্রোনেশনের পৃথিবীর মাইক্রোনেশনের কথা আলোচনা করতে গেলে আমেরিকান এম্পায়ার একটু অন্যরকম বোঝাই যাচ্ছে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, অস্ট্রেলিয়ার হার্ট রিভার বলে একটা মাইক্রোনেশন আছে, এই প্রিন্সিপালিটি অফ হার্ট রিভার। এই মাইগ্রেশনটাও খুব মজার। এরা অনেক নানাভাবে নিজেদের ঘোষণা তো করেইছে, তারপর এদের এখন ট্যাক্স দিতে হয় না। এখানকার লোকেরা কিন্তু একবার হার্ট রিভারের সিটিজেন এবং তারা ট্যাক্স দেয় না। ট্যাক্স না দেওয়ার নজির আমরা ইটালিতে প্রিন্সিপালিটি অফ সেবোর্গাতেও দেখতে পাচ্ছি। দেখা যাবে যে কিংডম, রিপাবলিক আর এম্পায়ার ছাড়াও প্রিন্সিপালিটি একটা খুব পপুলার উপাধি দেশগুলোর। ক্রিশ্চিয়ানিয়া বলে একটা দেশ আছে ডেনমার্কে, এখানেও ফ্রি টাউন অফ ক্রিশ্চিয়ানিয়া, এখানেও এদের নানা রকম ফ্রিডম রেফারেন্ডাম আছে, এদের নিজস্ব বর্ডার আছে, ইত্যাদি ইত্যাদি। ব্রিটিশ ওয়েস্ট ফ্লোরিডা একটা ছোট অংশ, এটা খুব ইন্টারেস্টিং। এদের যারা সিটিজেন তারা দাবি করেছে যে আমরা এখনো ব্রিটেনের কলোনি হয়ে থাকতে চাই, সেই জন্য তারা এখনো ব্রিটিশ মনার্ককে বেছে নিয়েছেন। তাদের ডাক টিকিটে আমরা দেখতে পাই কুইন এলিজাবেথের ছবি রয়েছে, যেখানে সারা পৃথিবী বলতে চাইছে আমরা কলোনিয়ালিজমের বিপক্ষে দাঁড়াবো, সেখানে একটা দেশ নিজের থেকে কলোনি হতে চাইছে। ভেরি ইন্টারেস্টিং। সেলেস্টিয়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। জেমস থমাস ম্যাঙ্গন নামে একজন একটা রাষ্ট্র তৈরি করেছিলেন। তিনি ঠিক রাষ্ট্র তৈরি করেননি, তিনি বলেছিলেন যে এই সারা মহাবিশ্ব হচ্ছে সমস্ত রাষ্ট্রের ঊর্ধ্বে, কিন্তু সমস্ত রাষ্ট্রের ঊর্ধ্বে গেলেও তো একটা রাষ্ট্র লাগে। সেই রাষ্ট্রটা হচ্ছে সেলেস্টিয়া বা সেলেস্টিয়াল স্পেস। এই সেলেস্টিয়াল স্পেসে হচ্ছে তার রাষ্ট্র সমস্ত রাজনীতি এবং নোংরা কাজকর্মের ঊর্ধ্বে, এতই ঊর্ধ্বে যে একেবারে স্পেসে চলে গেছে। ঠিক আছে, ক্ষতি কি? তারা এমনকি যারা অ্যাস্ট্রোনট তাদেরকে পাসপোর্টও দিয়েছেন। কিন্তু তারপর জেমস থমাস ম্যাঙ্গনের মৃত্যুর পর এই রাষ্ট্র আর কিছু তেমন গুরুত্বপূর্ণ কাজ করেনি। কাজেই ধরে নেওয়া যেতে পারে যে রাষ্ট্রটি গেছে। ওয়েস্ট আর্কটিকা, এই ওয়েস্ট আর্কটিকা হচ্ছে অ্যান্টার্কটিকার একটা ছোট অংশ। সেখানে বেশ কিছুটা জমি, কুইন মড ল্যান্ড, এই অংশটা কোনো রাষ্ট্র অধিকার করেনি। রাষ্ট্র অধিকার করেনি বলতে আর অ্যান্টার্কটিকার সব অংশই
আমাদের ইংল্যান্ড, আর্জেন্টিনা, নরওয়ে, ফ্রান্স প্রভৃতি দেশ দখল করেছে, কিন্তু এই অংশটিকে কোনো দেশ দখল করেনি। তো এই অংশটা হচ্ছে এখন দ্য গ্র্যান্ড ডাচি অফ ওয়েস্ট আর্কটিকা, একটা মাইক্রোনেশন। আর এখানে নাগরিকরা হচ্ছে পেঙ্গুইন। আচ্ছা, আরেকটা আছে, এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রোমানভ এম্পায়ার। আমরা জানি যে রাশিয়ান যে ইম্পিরিয়াল রাশিয়া, তাকে বলা হতো রোমানভ এম্পায়ার। ইম্পিরিয়াল ডাইনেস্টিটার নাম ছিল একে বলে রোমানভ। তো রোমানভ এম্পায়ার যখন নষ্ট হয়ে গেল, তারপর থেকে অনেক লোকই ছিলেন যারা মনে করতেন যে রোমানভ এম্পায়ারের আবার দাঁড়িয়ে ওঠা উচিত। অ্যান্টন ব্যাকফ বলে একজন রাশিয়ান ব্যবসায়ী, তিনি অনেক চেষ্টা করেছিলেন এটা করার। তিনি প্রথমে চেষ্টা করেছিলেন রাশিয়ার কাছ থেকে জমি নিয়ে সেখানে তার রাশিয়ান এম্পায়ার তৈরি করার, হয়নি। তারপর চেষ্টা করেছিলেন সার্বিয়া মন্টেনিগ্রো একটা ছোট রাষ্ট্র তৈরি করার, তাও হয়নি। তারপর চেষ্টা করেছিলেন কিরিবাতির দ্বীপপুঞ্জে একটু রাষ্ট্র তৈরি করার, কিরিবাতি গভর্নমেন্টের পারমিশন নিয়ে, তাও হয়নি। কিন্তু তিনি নাছোড়বান্দা ছিলেন। তিনি তারপর গাম্বিয়ার কাছে কয়েকটা ছোট ছোট দ্বীপ আছে, সেই দ্বীপে রাজধানী বানজুলের কাছে নিজস্ব রাষ্ট্র তৈরি করেছেন, এবং সে রাষ্ট্র এখনও আছে, এবং তার ইনফ্রাস্ট্রাকচার বেশ ইমপ্রেসিভ। তো এইটার নাম হচ্ছে রোমানভ এম্পায়ার। এর রাজধানী হচ্ছে সেন্ট নিকোলাস, নিকোলাস II, রাশিয়ান শেষ জারের নামে। এর একজন জারও আছেন কিন্তু, এবং তিনি হচ্ছেন নিকোলাস II ভাইয়ের অর্থাৎ কাজিনের মেয়ের নাতি। কাজেই ওই বংশেরই লোক, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এরকমভাবে রোমানভ এম্পায়ার আছে। ও হ্যাঁ, তারা দাবি করে যে যে সমস্ত অলিম্পিকের লোকেরা তাদের রাশিয়ান অলিম্পিক খেলতে দেওয়া হচ্ছে না, তারা চাইলে কিন্তু তাদের পতাকার আন্ডারে এসে অলিম্পিকে অংশ নিতে পারেন। সত্যি অভাবনীয়। অলিম্পিকের কথা যখন উঠলই, তখন আরেকটু বলি। মাইক্রোনেশিয়ার নিজস্ব অলিম্পিক আছে, জানেন তো? এবং প্রতি বছর সেটা অনুষ্ঠিত হয় নানা জায়গায়, টরন্টো, টোকিও প্রভৃতি নানা জায়গায়। এটা প্রথম হয়েছিল 2017 সালে মালয়েশিয়ার মাধ্যমে। মালয়েশিয়া একটি মাইক্রোন্যাশনাল অলিম্পিক ডেকেছিল, এবং তাতে নানা দেশের নানা মাইক্রোনেশনের লোক অংশগ্রহণ করেছিলেন। টোটাল বোধহয় 6, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই। যাই হোক, তারা এভাবে অংশগ্রহণ করেছিলেন, এবং এভাবেই কিন্তু অলিম্পিক চলছে। তাতে ইনডোর গেমসও আছে, চেস, চেকার প্রভৃতি নানা রকম। আবার আউটডোর গেমস, যেমন ডিসকাস থ্রোয়িং উইথ আ ফ্রিসবি, বা ডাট মারা, রাইফেল ছোঁড়া, এরকম নানা রকম ইভেন্ট আছে। বেশ নানা রকমভাবে মাইক্রোন্যাশনাল অলিম্পিক হয়ে চলে, এবং সেটা খুবই ইন্টারেস্টিং। মাইক্রোন্যাশনাল অলিম্পিকের এমনকি নিজস্ব প্রেসিডেন্টও আছেন, এই এক সংস্থার। কাজেই মাইক্রোনেশনের মধ্যে যেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেটা খুবই আকর্ষণীয়। মালয়েশিয়ার কথা যখন উঠলই, তখন আরেকটা কথা বলে দিই। আমরা জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর জার্মানি দুভাগ হয়ে গেল, ইস্ট আর ওয়েস্ট জার্মানি। ইস্ট জার্মানি বা DDR, ডয়েচে ডেমোক্রেটিক রিপাবলিক, সেটি ছিল সোভিয়েটের একটি স্যাটেলাইট। তারপর 1990-এ জার্মানি আবার এক হলো, কিন্তু মালয়েশিয়া দাবি করে যে ইস্ট জার্মানি এখনও আছে। বোকাস মনে হবে, কিন্তু না, কথাটার একটা যুক্তি আছে। কিউবা দেশটা তো জানেন, একটা ছোট দ্বীপ মতো। তার কাছে আরেকটা 15 কিলোমিটার লম্বা দ্বীপ আছে, সেটা কিউবারই অংশ ছিল। যখন ফিডেল কাস্ট্রো জার্মানি গিয়েছিলেন, তিনি তখন সেখানে দিয়েছিলেন, সেই দ্বীপটি জার্মানিকে উপহার দিয়েছিলেন। কিন্তু জার্মানি যখন এক হলো, তখনও এই দ্বীপটির কথা কোথাও বলা হয়নি। এখনও জার্মানির এই দ্বীপটির ওপর কোনো দাবি নেই। কাজেই তাদের মতে, মালয়েশিয়ার মতে, এই রাষ্ট্রকে এখনও অস্তিত্বশীল ধরা যায়। এবং তারপর যা হওয়ার তাই হলো, মালয়েশিয়া ইস্ট জার্মানির ওপর কোট অ্যান্ড কোট ইস্ট জার্মানির ওপর আক্রমণ করে সেই অংশটাও নিজের অংশগ্রহণ করে নিল। মাইক্রোনেশন নিয়ে আর খুব কিছু বলার নেই, তবে তাও কয়েকটা জিনিস আলোচনা করা যেতে পারে। যেমন ধরুন, মাইক্রোনেশনের ডাক টিকিট, এটা কীরকম হয়? মাইক্রোনেশনের ডাক টিকিট একটা খুব
উল্লেখযোগ্য জিনিস হচ্ছে নেতা নেত্রীর মুখ। সে সিল্যান্ডের ডাকটিকিটে প্রিন্স রয়ের মুখই বলুন, বা মলাসিয়ার ডাকটিকিটে প্রেসিডেন্ট কেভিন বয়ের মুখই বলুন, বা সেবোর্গার ডাকটিকিটে তাদের প্রিন্সের মুখই বলুন, যাই বলুন। এমনকি এটা কয়েনের ক্ষেত্রেও আছে। কয়েনেও সাধারণত নেতা নেত্রীর ছবি দিয়েই কয়েন করা হয়। যেরকম ব্রিটিশ কয়েনে এক পাশে থাকে রানীর ছবি, সেরকম এই কয়েনেও থাকে নেতার ছবি। এরকম নানা রকম আছে। আর তাদের পতাকা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে। তাদের কিছু কিছু হিস্টোরিক্যাল ছবি, যেমন নিজের স্বাধীনতা ঘোষণা বা এই জাতীয়, সেগুলো মাঝে মাঝে ডাকটিকিটে স্থান পায়। সিল্যান্ডের ডাকটিকিটে যেমন স্থান পেয়েছে সামুদ্রিক নানা ছবি, সিল্যান্ড কাজেই হতেই হবে। আবার যে এলজিবিটি দেশটার কথা বলছিলাম, কোরালসি আইল্যান্ডস, তাদের ডাকটিকিটেও আমরা দেখতে পাচ্ছি যে এলজিবিটি নানা রকম ছবি রয়েছে। আমার আলোচনা এবার তাহলে গুটিয়ে আনা যাক। আমরা কি বলে শেষ করতে পারি, এটা একটা কঠিন প্রশ্ন। যেটা আমাদের বুঝতে হবে যে এই মাইক্রোনেশন জিনিসটা একটা কল্পনার জগৎ। তুমি নিজে দাবি করছো যে তুমি একটা দেশ তৈরি করেছো এবং সেটাকে নিজের মতো রান করছো, এরমভাবে করা। এবং মাইক্রোনেশন যারা করেন তারা অধিকাংশরাই মনে করেন যে তাদের আর তারা দাবি করেন যদিও যে হ্যাঁ আমরা আমাদের আন্তর্জাতিক স্তরে যাব, কিন্তু তারাও জানেন যে তারা সে স্তরে কখনোই পৌঁছতে পারবেন না। আচ্ছা, জাতীয় সঙ্গীত বজ্রপাদি শুনতে চাইছেন, জাতীয় সঙ্গীতের কথা। জাতীয় সঙ্গীতের কথা কয়েকটা বলতে পারি। যেমন ধরুন সিল্যান্ডেরটায় যেরকম যে কোনো কথা নেই, পুরনো গানকে নিজের জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা এরমও হয়েছে। যেমন ধরুন কোরালসি আইল্যান্ডস, যেটা এখন আমি গাইলাম কিছুক্ষণ আগে, ব্রিটেনের করোনেশন অ্যান্থেমকে নিয়েছে, বা মালয়েশিয়া বেলজিয়াম কঙ্গোর জাতীয় সঙ্গীতের সুরটা নিয়েছে, এরকম। আর নানা রকমের আছে, তাতে সাধারণত দেশের কথাই থাকে, জাতীয় সঙ্গীত যা হওয়ার আর কি। তাহলে আমরা এটুকুই বলতে পারি যে মাইক্রোনেশন জিনিসটা একটা কল্পনার জগৎ এবং কিছুটা অবাস্তব। তবে কয়েকটা মাইক্রোনেশন দেখাই যাচ্ছে যে নিজেকে অনেক উঁচুতে নিয়ে গেছে। কিন্তু এই এত জনবহুল পৃথিবীতে আমরা মুষ্টিমেয় কয়েকজন বলছি যে আমরা একটা জাতীয় সঙ্গীত আমরা একটা রাষ্ট্র বা জাতি তৈরি করব এবং একেবারে শূন্য থেকে শুরু করে একদম ওই ওপরে নিয়ে গেলাম, এটা বোধহয় সম্ভব নয়। ব্যাস, বক্তব্য এখানেই শেষ। আচ্ছা, একটা প্রশ্ন এসছে, ভ্যাটিকানকে মাইক্রোনেশন বলা যায় কি না। এটা একটা কঠিন প্রশ্ন। ধরুন যদি মাইক্রোনেশনের চাবিকাঠি হয় যে যেটা ইউএন স্বীকৃত নয়, তাহলে কিন্তু দেখতে গেলে ভ্যাটিকানও ইউএন স্বীকৃত নয়। কিন্তু এটা ভ্যাটিকানকে বলা যাবে না। দেশ পৃথিবীতে আরও অনেক দেশ আছে যেগুলোকে রাষ্ট্র ইউএন স্বীকৃতি দেয়নি, যেমন সোমালিল্যান্ড বা সোমালিল্যান্ড আছে, কসোভো আছে প্রভৃতি। এই সমস্ত দেশগুলো ম্যাটার করে যে কোনো দেশের স্বীকৃতি পেয়েছে কিনা। ভ্যাটিকান সারা পৃথিবীর সমস্ত দেশের স্বীকৃতি পেয়েছে, খালি ইউএনের অংশই হয়নি। কসোভো 193টা দেশের স্বীকৃতি পেয়েছে। ধরুন প্যালেস্টাইন অনেক দেশের স্বীকৃতি পেয়েছে, কিন্তু মাইক্রোনেশন এর ক্ষেত্রে কিন্তু সে একটাও স্বীকৃতি পায়নি। আমি আপনাকে বলছি, যে মুহূর্তে একটা মাইক্রোনেশন তার একটা সার্বভৌম রাষ্ট্রের কাছ থেকে তাদের স্বীকৃতি পাবে, তখন তাকে আর মাইক্রোনেশন বলা চলে না। সেটা তখন ছোট রাষ্ট্র বলা যেতে পারে, ক্ষুদ্র রাষ্ট্র বলা যেতে পারে, কিন্তু মাইক্রোনেশন এই টার্মটা তখন আর ব্যবহার করা চলে না। নমস্কার।